কেমন লাগলো অনুরণনের প্রথম নিবেদন? আমরা কিন্তু অপেক্ষায় আছি আপনাদের মতামতের। যদিও যা ফিডব্যাক পেয়েছি তা কম নয়, আর ঠিক তাই আমরা আরও একটা আশ্চর্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি। আসুন চা খেতে খেতে আড্ডা মারা যাক। সত্যজিৎ রায়ের আগন্তুক ছবিটার কথা মনে আছে? সেই যেখানে বলেছিল বাঙালি মানেই হচ্ছে আড্ডা, আড্ডা ছাড়া বাঙালির চলেই না। তাই আজকে না হয় একটু আড্ডার মেজাজটাই চলুক, আর আড্ডার সাথে একটু গল্প না হলে চলে নাকি? সেই গল্প দিয়েই আজ আমাদের আড্ডাটা সাজানো হয়েছে। গল্প শুরুর আগে যেটা দরকার সেটা হলো একটা চরিত্র, যে চরিত্রটাকে ঘিরে পুরো গল্পটা আবর্তিত হবে। আসলে চরিত্রটা থাকলে গল্প এগোনোর কাজটা অনেকটা সহজ হয়ে যায়। সেই সময় উপন্যাসের কৈফিয়তে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন যে ওই উপন্যাস রচনার প্রাক্কালে উনি নাকি কোনো কাল্পনিক চরিত্রের কথাই ভাবেননি। কিছুদূর এগোতে এগোতে উনি বুঝতে পারলেন এভাবে হবে না, একজন কাল্পনিক চরিত্র দরকার, যাকে ভেঙে চুরে নিজের মতো তৈরি করে না নিলে গল্প ঠিক নদীর মতো করে স্বচ্ছ প্রবাহে এগোতে পারবে না। তাই আমরাও একজন কাল্পনিক চরিত্রের আমদানি করলাম, যাকে আমাদের গল্পের প্রয়োজন মতো ভেঙে চুরে ফিট করে নিতে পারবো। ধরা যাক সেই ব্যক্তির নাম সৌরভ, নিবাস উত্তর কলকাতার বাগবাজার, বয়স 30-এর একটু বেশি, পেশা মাধ্যমিক স্কুলের বিজ্ঞান শিক্ষক। ওহো, পদবিও দিতে হবে তাই না? সে দাস, সাহা, ঘোষ, বোস কিছু একটা বসে নিলেই হলো। সৌরভ সাদামাটা মানুষ, কোনো বিবাদে থাকে না, শরিকি বাড়িতে বাবা মায়ের সঙ্গে থাকে, হালে বিয়ে থার চেষ্টাও করা হচ্ছে। মোটের ওপর এরকম লোকজনকে নিয়ে গল্প লেখার বিশেষ কিছু থাকে না। তাহলে কি এমন ঘটলো যে আমাদের অনুরণন আচমকা সৌরভকে নিয়ে মাথা ঘামাতে শুরু করলো? বলছি, দাঁড়ান একটু চায়ের চুমুকটা দিয়ে নি। আর এইবার বরং আমায় না দেখে চলুন আমার সাথে সরাসরি গল্পের দুনিয়ায় ঢোকা যাক। আজকের গল্প দুজনকে ঘিরে, তাই আমরা দুজন বন্ধু সেই দুজন চরিত্রের কণ্ঠ দিয়েছি। কেমন লাগলো জানাবেন কিন্তু। কি নিয়ে যেন কথা হচ্ছিল? সৌরভ। হয়েছে কি, আমাদের সৌরভ কয়েকদিন ধরে ভয়ানক মনমরা হয়ে বসে আছে। বাড়ি থেকে বড় একটা বেরোচ্ছে না, কারোর সাথে কথাবার্তাও বলছে না, স্কুলে যাচ্ছে না, পাত্রীপক্ষের বাড়ি যাওয়ার কথা শুনলে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকছে। সৌরভের বাবা, ধরা যাক তার নাম শ্যামাপদ বা গুরুপদ, যার ভূমিকায় কণ্ঠ দিয়েছে আমাদের দ্বিতীয় বন্ধু, তো একদিন সন্ধেবেলায় বাবা ভেবে ভেবে আকুল হয়ে গিয়ে সন্ধেবেলায় ছেলের ঘরের দরজা বন্ধ করে একেবারে সরাসরি সৌরভকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কি হয়েছে? কি সব সময় মুখ ভার করে বসে আছিস? তোর কি কোনো মেয়েকে পছন্দ? তাহলে আমায় বল, আমি কথা দিচ্ছি নিশ্চয়ই আমি আর তোর মা তাদের বাড়ি গিয়ে কথা বলে আসব। সৌরভের বাবাও ছিলেন শিক্ষক, কিছুটা রাশভারী গোছের, তাই তার সামনে সৌরভ বেশিক্ষণ চুপ করে থাকতে পারল না। সে বেজার মুখ করে বলল, আমি বিয়ে টিয়ে করতে চাই না, আমার মতো লোকের বিয়ে করাই উচিত না। বাবা বললেন, কেন হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? কারণ আমি মহামূর্খ, গণ্ডমূর্খ। বিজ্ঞান পড়ানো ছেড়ে আমার মুদির দোকানে বসা উচিত। আমি বিয়ে করলে কিছুদিন বাদে আমাদের ছেলে বা মেয়ে হবে, আমি আমার মতন আরও একটা মূর্খের জন্ম দিতে পারবো না। আরে কি হয়েছে সেইটা তো বল রে বাবা। ছেলেবেলায় পড়া একটা অতি পরিচিত সূত্রের মধ্যে যে এত বড় একটা ধাঁধা লুকিয়ে আছে, সেইটা এতদিন খেয়ালই করলাম না। এই 31 বছর বয়সে এসে অন্য লোকে বলে দিল, আর তাই সেটা চোখে পড়লো। ছি! কি এমন জানলি যে এখন তোর মনে হচ্ছে তুই গণ্ডমূর্খ? আমি শিওর তুমিও তোমার স্টুডেন্ট লাইফে এটা খেয়াল করনি। তুমি কেন, কেউই করে না, আমার বন্ধুরা, শিক্ষকরা, কেউ না। তাই আরো রাগ ধরছে।
সবাই এতটা তালকানা হলাম কি করে? তুই বলবি কি হয়েছে, নাকি আমি চলে যাব? সৌরভ বস্তুত বাবাকে একটু ভয়ই পায়, তাই আর কথা না বাড়িয়ে বলা শুরু করলো। আচ্ছা বাবা, ছোটবেলায় বিজ্ঞান বইতে পড়া সবচেয়ে বেসিক অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র কোনটা পড়েছিলাম বলো তো? আমার মতে নিউটনের গতিসূত্র আর মহাকর্ষ সূত্র। একদম ঠিক। এবার বলো তো, নিউটনের মহাকর্ষ সূত্রে তোমার কোনো অসম্পূর্ণতা চোখে পড়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই একটা সামান্য স্কুলে বিজ্ঞান পড়াস, সেই যোগ্যতা দিয়ে তুই নিউটনের সূত্রের ভুল ধরছিস? ভুল নয় বাবা, প্রশ্নটা শোনো মন দিয়ে ভালো করে। কোনো অসম্পূর্ণতা দেখতে পাচ্ছ কি? আবল তাবল বকার একটা সীমা থাকে সৌরভ। নিউটনের মহাকর্ষ সূত্র যুগ যুগ ধরে লোকে পড়ে আসছে, কিন্তু কেউ কিছু দেখলো না, আর তুই বলছিস সেইটা অসম্পূর্ণ। এইটাই তো মুশকিল বাবা। আমি যেটা বলতে যাচ্ছি সেটা নতুন কিছু জিনিস নয়, অনেকেই জানে। সারা বিশ্বে এ নিয়ে অনেক কাজও হয়েছে, আমরা জানি না কারণ আমাদের পাঠ্যপুস্তকে এর বাইরে কিছু বলা হয়নি, আর আমরাও ঠুলি বাঁধা গরুর পালের মতো সেইটাই পড়ে এসেছি। একটা ভয়ানক ইম্পর্টেন্ট জিনিস খেয়ালই করিনি। শুনছি আমি, বলে যা। সৌরভ বাবাকে অনেকক্ষণ ধরে বুঝিয়েছিল এবং বক্তব্যের সারমর্ম করলে যা দাঁড়ায় তা হলো, চাঁদ যে পৃথিবীর চারিদিকে ঘুরছে সেই ঘটনাটাকে মহাকর্ষ সূত্র দিয়ে খুব সহজেই ব্যাখ্যা করা যায়। এরপর চাঁদের ঘটনাটাকে যদি আরেকটু বাড়িয়ে পৃথিবীকে চাঁদের জায়গায় বসাই, তাহলে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণনকে মহাকর্ষ সূত্র দিয়ে পরিষ্কার ব্যাখ্যা করা যায়। এই যে পৃথিবী, চাঁদ, সূর্যের মধ্যে মহাকর্ষ বল তাদের প্রদক্ষিণকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করলো এবং এক্সপ্লেন করতে সক্ষম হলো, সেই কারণটা নিউটনের জয় ছাড়া আর কিছুই নয়। পুরোটাই মহাকর্ষ সূত্র মেনে পারফেক্ট। এদিকে ঘটনাক্রমে যদি শুক্র বা বৃহস্পতির মতো বড় কোনো গ্রহ পৃথিবীর কক্ষপথের খুব কাছে চলে আসে, তাহলে ব্যাপারটা মহাকর্ষ সূত্রের খুব বেশি আওতায় থাকে কি? বিজ্ঞান বলছে তখন কিন্তু মহাকর্ষ সূত্র কোথাও একটা ফেল করে যায়, তখন পৃথিবীর কক্ষপথ আর তার ভারসাম্য রক্ষা করতে পারে না। কোনো গল্পের মতো এই পৃথিবী দুটো সূর্যের আওতায় পড়ে গেল। কিংবা যদি এমন হয় যে পৃথিবীর মতো প্রায় সেম মাসের কোনো একটা লার্জ বডি যদি পৃথিবীর কক্ষপথের খুব কাছে চলে এলো, সেক্ষেত্রে নিউটনের মহাকর্ষ সূত্র তখন কিন্তু আর কাজ করতে পারছে না। সুতরাং থার্ড বডি চলে এলেই তখন একটা সমস্যা তৈরি হচ্ছে, যা নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে ব্যাখ্যা করা তখন আর সম্ভব নয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কিছু গবেষক এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে একটা দারুণ মজার জিনিস খেয়াল করেন। ওই গবেষকরা থ্রি বডি প্রবলেমটা একটু ভালো করে বোঝার জন্য একটা সফটওয়্যার বেসড সাইমুলেশন মডেল বানান, যেইটা কিনা আমাদের সৌরজগতের একদম হুবহু কপি, কিন্তু প্রপোর্শনেটলি স্কেল ডাউন করা। এইবার ওনারা দেখলেন সাইমুলেশনটা যেহেতু এক্সিস্টিং সোলার সিস্টেমের বিভিন্ন গ্রহ উপগ্রহ সবকিছুর পরিমাপ, তাই মডেলটাও আমাদের সৌরজগতের মতন ভয়ানক স্থিতিশীল বা স্টেবল এবং লক্ষ কোটি বছর ধরে এরকমই থাকবে বলে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু সাইমুলেশনে যদি মার্কারি বা বুধ গ্রহের কক্ষপথ আসলের থেকে মাত্র 2 মিলিমিটার কমিয়ে দেওয়া যায়, তাহলেই বিপর্যয়ের শুরু। পুরো ভারসাম্য বা ইকুইলিব্রামটা একেবারে গন্ডগোল হতে থাকে, বিভিন্ন অবজেক্ট একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে থাকে এবং সবশেষে দেখা যায় সাইমুলেশন মডেলটা কোল্যাপস করে যায় জাস্ট 40 মিনিটের মধ্যে। বিজ্ঞানীরা রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন এই ঘটনাটা দেখে। মানে একবার বুঝে দেখুন, আপনি বা আমি সকালে অফিস যাচ্ছি, ঠিক সেই সময় যদি একটা ছোট্ট মতন উল্কাপিণ্ড হালকা ধাক্কা দিয়ে বুধ বা মঙ্গলের কক্ষপথটা একটু এদিক ওদিক করে দিয়ে বেরিয়ে যায়, তো ব্যাস হয়ে গেল। অফিসের চেয়ারে পৌঁছানোর আগেই আমাদের পুরো সোলার সিস্টেমটাই মায়ের ভোগে চলে যাবে। কি ভয়ানক না?
এরপর থেকে তো কোথাও যেতেই ভয় লাগবে। বাপরে, কখন কোথায় কে কাকে ধাক্কা মেরে দেয়, এক্ষুনি ঘাবড়ে যাওয়ার মতো তেমন কিছু কিন্তু ব্যাপারটা নয়। তার কারণ আমাদের সৌরজগতের যা স্টেবিলিটি, তাতে এমন সম্ভাবনা অতীব ক্ষীণ। তার উপর নিউটনের মহাকর্ষ সূত্র এতটাই শাশ্বত যে আমাদের প্রত্যেকটা স্পেস মিশন এখনো পর্যন্ত গাইডেড হয় একেবারে নিউটনের মহাকর্ষ সূত্র মেনেই। আর এই যে গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ, তাদের গতিবিধি সমস্তটাই নিউটনের সূত্র মেনে খুব ভালোভাবেই চলে। আমরা যেটুকু বললাম সেটা হলো একটা প্রবাবিলিটি, একটা সম্ভাবনা। কিন্তু তার নিরিখে নিউটনের সূত্র কি সত্যিই একটা ফেলিয়ার? এই নিয়ে তর্ক চলতেই পারে। আপনারা বরং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান, অংশগ্রহণ করুন আমাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন বিষয় নিয়ে আমরা খুব শিগগিরই আসব। ততদিন পর্যন্ত স্টে কিউরিয়াস।